সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের পুষ্টির যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের একেবারে ইন ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় একদম বুঝে বুঝে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। তো তোমরা দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার না যদি বুঝে বুঝে পড়ো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসুক না কেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের শুধুমাত্র যে মুখস্থ করলে তো হবে না, জিনিসটাকে আমাকে বোঝার দরকার। বুঝলে ইন ফিউচার তুমি এখান থেকে যে কোনো টাইপের তোমার কোশ্চেন যদি ঘুরিয়েও দেয় তোমরা কিন্তু সেটা সলভ করতে পারবে। দেখো, পুষ্টির চ্যাপ্টারের ফার্স্টে হচ্ছে পুষ্টি কাকে বলে। পুষ্টি বলতে আমরা কি বুঝি? বলছে যে পদ্ধতিতে তার জীব খাদ্য উপাদান গ্রহণ করে খাদ্যবস্তুর পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে, তাহলে কি কি বলেছে? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণের মাধ্যমে, সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, অথবা উদ্ভিদদের ক্ষেত্রে হচ্ছে সংশ্লেষ এবং আত্তীকরণের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে, খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে, জীবনের মৌলিক ধর্মগুলি পালন করে, তাকে বলা হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে প্রাণী পুষ্টি আর হচ্ছে উদ্ভিদ পুষ্টি, এই দুটো টার্ম আমরা পাচ্ছি। তার মানে কি, প্রাণী পুষ্টি আর উদ্ভিদ পুষ্টির মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, এবং প্রাণী পুষ্টির ক্ষেত্রে দেখো, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই পাঁচটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে সংশ্লেষ আর হচ্ছে আত্তীকরণ, এই দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং পুষ্টির মাধ্যমে কি হয়, আমরা যদি খাবার খাই সেখান থেকে যে পুষ্টিটা পাই, সেই পুষ্টির মাধ্যমে কিন্তু আমাদের দেহের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ ঘটে। ঠিক আছে, এবং খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি সেটাকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে। এটাই হচ্ছে পুষ্টি। এখন পুষ্টির বলছে খাদ্য এবং খাদ্যের ব্যবহার। আমরা খাবার কেন খাবো? ঠিক আছে, খাদ্য খেলে আমাদের মানে কি কি আমাদের সুবিধা হবে বা আমাদের কি প্রয়োজন, খাদ্যের প্রয়োজনীয়তা কেন, এটা আমরা বলতে পারি যে খাদ্য আমাদের শরীরে কেন প্রয়োজন। প্রথমত, খাদ্যের এখানে সংজ্ঞা দিয়েছে যে যেসব অপরিহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদের বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ হয় এবং কাজ করার জন্য ও জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তো বৃদ্ধি মানে বুঝতে পারছো, গ্রোথ, আমরা ছোট থেকে বড় হচ্ছি, এবং পুষ্টি, শরীরে পুষ্টি যোগাচ্ছে। ক্ষয়পূরণ, শরীরে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় সেটার ক্ষয়পূরণ করছে। ঠিক আছে, সেটাকে সলভ করছে। এবং বলছে যে কাজ করার জন্য, আমরা যে কাজ করি সেই কাজ করার জন্য যে শক্তিটা প্রয়োজন বা বিভিন্ন আমাদের যে শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমাদের শক্তির প্রয়োজন, এবং সেই শক্তি কিন্তু সরবরাহ করে খাদ্য। এবার দেখো, খাদ্য যে আমরা ব্যবহার করি তার উপযোগিতাগুলো কি কি, তার প্রয়োজনীয়তাগুলো কি কি, বা আমরা এখান থেকে কিছু জিনিস জানবো। দেখো, যেমন খাদ্য হচ্ছে শক্তির উৎস, তাহলে খাদ্যই হচ্ছে শক্তির উৎস। শক্তিটা আমরা পাবো কি থেকে? খাদ্য থেকে পাবো। 1 গ্রাম শর্করা, প্রোটিন এবং ফ্যাট দহনে 4.1 এবং 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা যে এই যে তাপশক্তি পাচ্ছি বা আমরা যে শক্তিটা পাচ্ছি সেটা 1 গ্রাম শর্করা থেকে আমরা পাবো 4.1 কিলো ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন থেকে পাবো 4.1 কিলো ক্যালোরি, আর যদি বলে 1 গ্রাম ফ্যাট থেকে কত পাবো? 9.3 কিলো ক্যালোরি। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসে। এরপর বলছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ কর্মশীল ব্যক্তির প্রত্যহ 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। তাহলে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কত শক্তির প্রয়োজন, কত কিলো ক্যালোরি? 1500 থেকে 3000, 2500 থেকে 3000 কিলো ক্যালোরি, 2500 থেকে 3000 কিলো ক্যালোরি গেল। সেকেন্ড পয়েন্ট বলছে রোগ প্রতিরোধ। তো খাদ্য উপাদান বলছে যে যেমন ভিটামিন বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা দেখি যে ভিটামিন এ, সেটা আমাদের রাতকানা যে হয় সেটাতে প্রতিরোধ করতে সাহায্য করে, রাতকানা প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন এ। ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগ আমাদের প্রতিরোধ করতে সাহায্য করে ভিটামিন ডি। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব। ভিটামিন কে হচ্ছে রক্তক্ষরণ। ঠিক আছে, রক্তক্ষরণের ক্ষেত্রে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। তারপরে ভিটামিন বি কমপ্লেক্স, এটা হচ্ছে বেরি রক্তাল্পতা, তারপর হচ্ছে গ্লসাইটিস, এই সমস্তগুলো। তাছাড়া ভিটামিন সি হচ্ছে স্কারবি রোগ প্রতিরোধ করে। এখানে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন রয়েছে। ঠিক আছে, কোন ভিটামিন কোন কোন রোগ প্রতিরোধ করে?
ঠিক আছে। এরপর দেখো বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, বলছে খাদ্যের প্রোটিন উপাদান দেহ গঠন, দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে। তাহলে যে প্রোটিন নামক যে উপাদান থাকে, আমরা দেখছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার মধ্যে প্রোটিন উপাদান কি করে, এটা হচ্ছে আমাদের দেহ গঠন, দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে। যারা দেখবে ওই কি বলে মাসেল গেইন করার জন্য যারা ব্যায়াম করে, এক্সারসাইজ করে, মানে জিম করে, যারা যারা জিম করে তারা কিন্তু এই প্রোটিনটা কিন্তু বেশি করে খায়, ঠিক আছে, প্রোটিন বেশি করে খায়। দেহে প্রোটিনের অভাব ঘটলে শিশুদের কোন রোগ হয়, কোয়াশিওকর। এবং প্রোটিন এবং ক্যালোরির অভাব ঘটলে ম্যারাসমাস রোগ হয়। তাহলে কোয়াশিওকর আর হচ্ছে ম্যারাসমাস, ওকে, এই রোগগুলো কিন্তু দেখা যায় এই প্রোটিনের অভাবে, আর হচ্ছে প্রোটিন এবং ক্যালোরির অভাবে ম্যারাসমাস রোগ দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের যে খাদ্যের প্রয়োজনীয়তা বা আমরা কেন খাদ্যগুলো গ্রহণ করছি। যদি আমরা খাদ্য ঠিকঠাক করে গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের এই ঘটনাগুলো, এই রোগগুলো হতে পারে। বা আমরা খাদ্য গ্রহণ করলে আমরা এই রোগগুলোর আমরা আমাদের শরীরে এই রোগগুলোর প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, ঠিক আছে। এবার দেখো পুষ্টির যদি আমরা দেখি, পুষ্টির দুই প্রকার, পুষ্টির প্রকারভেদ। প্রথমে আমরা পড়ব উদ্ভিদ পুষ্টি সম্পর্কে, ওকে, টাইপস অফ নিউট্রিশন, এর মধ্যে উদ্ভিদ পুষ্টি। এবার উদ্ভিদ পুষ্টি যদি আমরা ভালো করে দেখি, উদ্ভিদের ক্ষেত্রে দু রকমের পুষ্টি দেখা যায়, একটা হচ্ছে স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। স্বভোজী মানে কি, ইংলিশ টার্মটা একটু মনে রেখে দেবে, অটোট্রফিক নিউট্রিশন। স্বভোজী মানে হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন, আর পরভোজী মানে হচ্ছে হেটেরোট্রপিক নিউট্রিশন, ওকে। তাহলে স্বভোজী মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদরা তারা নিজের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে বা তৈরি করতে পারে, সেটা হচ্ছে স্বভোজী পুষ্টি। তাহলে স্বভোজী পুষ্টি হচ্ছে যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই তারা তৈরি করতে পারে, ঠিক আছে, সংশ্লেষ করতে পারে, এটাকে বলা হচ্ছে স্বভোজী পুষ্টি। তো স্বভোজী পুষ্টি দেখো সংশ্লেষ এবং আত্তীকরণ এই দুটো পর্যায়ে সম্পন্ন হয়। এরপরে হচ্ছে পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি মানে কি, যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না এবং অপর আশ্রয়দাতার দেহ থেকে বা মৃত জৈব বস্তু থেকে পুষ্টিরস শোষণ করে, পুষ্টি সম্পন্ন করে, তাকে বলা হচ্ছে পরভোজী পুষ্টি। তাহলে দু রকমের পুষ্টি পেলাম, স্বভোজী আর হলো পরভোজী। এবার দেখো এই যে পরভোজী পুষ্টি, এটার আবার অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন 4টে ভাগ আছে, মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি, আর হচ্ছে পতঙ্গভুক পুষ্টি, ওকে। 4টে ভাগ দিয়েছে। আর মৃতজীবীয় পুষ্টি, প্রথমটা আমরা আলোচনা করি, মৃতজীবীয় পুষ্টি মানে কি। দেখো এর ইংলিশ টার্মটা আমরা একটু দেখে নেব, যে মৃতজীবীয় পুষ্টি মানে হচ্ছে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, ওকে। মৃতজীবীয় মানে কি, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। তোমাদের কেন বলছি ইংলিশ টার্মটা পড়তে, দেখো আমরা নিজেরা ভুক্তভোগী হয়েছি। ইন ফিউচার তোমরা যখন চাকরি বাকরির জন্য পড়াশোনা করবে তখন কি হয়, সেক্ষেত্রে এই ইংলিশ টার্মগুলো পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে। আর তোমরা তো ধরো বাংলায় পড়ে এসছো, এবার সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের এই একটা প্রবলেম হয়, তার জন্য আগে থেকে বলে দিলাম তোমাদের। এবার দেখো মৃতজীবীয় পুষ্টি, আমরা অনেক সময় দেখি যে ধরো একটা গাছ অনেক দিন ধরে পড়ে রয়েছে, পড়ে গাছটা পচে গেছে, এবং সেই গাছের ওপরে দেখা যাচ্ছে যে এই দেখবে যে আমরা ওই ব্যাঙের ছাতা বলি না, মানে ছত্রাক টাইপের, এরকম দেখবে অনেক রকম গাছ উঠে থাকে। তো এটা কেন হয়, দেখো যে পুষ্টি পদ্ধতিতে পচা গলিত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, তাকে বলা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি। তার মানে মৃত যে উদ্ভিদ বা প্রাণীর যে দেহাবশেষ সেখান থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করছে, এর জন্য এটাকে বলছে মৃতজীবীয় পুষ্টি। যেমন দেখো, যেমন যদি আমরা মৃতজীবী উদ্ভিদ দেখি, মৃতজীবী উদ্ভিদ বলতে যাদের ধরো মৃতজীবী পুষ্টি দেখা যায় আর কি, যে সমস্ত উদ্ভিদের, তাদের মৃতজীবী উদ্ভিদ বলছে। যেমন দেখো অ্যাগারিকাস, মিউকর, ইস্ট, ঠিক আছে, অ্যাগারিকাস, মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম, এগুলো সবগুলো হচ্ছে এই মৃতজীবীয় পুষ্টির উদাহরণ, উদ্ভিদের উদাহরণ। আবার মৃতজীবীয় যে পুষ্টি রয়েছে এটাকে আবার মৃতজীবীকে দু রকম ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ মৃতজীবী আর একটা হচ্ছে আংশিক মৃতজীবী। মৃতজীবী তার মানে বুঝতেই পারছো, যারা সরাসরি বলছে কোনো মৃত জীব দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে, মানে পুরোপুরি ওই যে মৃত বস্তুটা রয়েছে
মৃত যে উদ্ভিদ বা প্রাণীটা রয়েছে তার থেকে পুরোপুরি পুষ্টিরস শোষণ করে। ঠিক আছে, মৃত জিনিসটার থেকেই সে পুষ্টিরসটা শোষণ করছে। এটা হচ্ছে পূর্ণ মৃতজীবী, যেমন হচ্ছে অ্যাগারিকাস আর হচ্ছে মিউকর। অ্যাগারিকাস আর হচ্ছে মিউকর। আর আংশিক মৃতজীবী মানে কি? আংশিক মৃতজীবী মানে হচ্ছে এমন এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা নিজেদের স্বভোজী পুষ্টি বজায় রাখে, মানে তারা নিজেদের খাদ্য নিজেরাও তৈরি করতে পারে, এবং তার সাথে সাথে তারা আবার মৃত যে দেহাবশেষ সেখান থেকেও পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। তার মানে তারা দুটোই করছে, নিজেরাও কিছুটা খাদ্য তৈরি করছে, তার পাশাপাশি আবার মৃতদের যে দেহাবশেষ সেখান থেকে পুষ্টিরস শোষণ করছে। এর জন্য এটাকে বলছে আংশিক মৃতজীবী। যেমন দেখো, পাইন গাছ সবুজ উদ্ভিদ, কিন্তু এদের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক মৃত দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে। এর জন্য আমরা পাইন গাছকে আংশিক মৃতজীবী বলবো। তাহলে পাইন গাছকে আমরা কি বলবো? আংশিক মৃতজীবী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে পাইন গাছকে কেন আংশিক মৃতজীবী বলছি? কারণ এরা অলরেডি স্বভোজী উদ্ভিদ, এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া এদের দেহে ঘটে, কিন্তু তার পাশাপাশি এদের মূলে মাইকোরাইজা নামে এক ধরনের ছত্রাক বসবাস করে। এই ছত্রাকগুলো কি করে, মানে এরা হচ্ছে আবার ওই মৃত দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে। ওকে, এবার চলে আসছি আমরা আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে পরজীবীয় পুষ্টি। আরেকটা পুষ্টি পরজীবীয় পুষ্টি। তো পরজীবীয় এর ইংলিশ টার্মটা কি আসে? প্যারাসাইটিক নিউট্রিশন। প্যারাসাইটিক নিউট্রিশন মানে হচ্ছে পরজীবীয় পুষ্টি। দেখো, পরজীবীয় পুষ্টির ক্ষেত্রে কি হয়, যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো সজীব পোষকের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, কোনো সজীব পোষকের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে, যার ফলে পোষক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, এবং পরজীবী উপকৃত হয়, তাকে বলা হচ্ছে পরজীবীয় পুষ্টি। যেমন দেখো, যে পরজীবী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখব যে স্বর্ণলতা, র্যাফলেসিয়া, তারপরে পাক্সিনিয়া, আর হচ্ছে ফাইটোপথোরা। দেখো, স্বর্ণলতা কেন বলছে এটাকে পরজীবী পুষ্টি? স্বর্ণলতা যদি আমরা দেখি, স্বর্ণলতা কি করে, অন্য কোনো ধরো গাছের মধ্যে যদি আমরা স্বর্ণলতা রেখে দিই, সে কি করবে, ওই যে গাছটা রয়েছে সজীব গাছ, ঠিক আছে, সেটা জীবিত একটা গাছ, সেই জীবিত গাছ থেকে সে কি করে পুষ্টিগুলো তার শরীরে সে নিতে থাকে, ঠিক আছে। তার মানে এই যে স্বর্ণলতা, সে বেঁচে থাকার জন্য কি করছে, সে অন্য একটা সজীব পোষক, এই যে কথাটা আছে সজীব পোষক, মানে জীবিত কোনো উদ্ভিদের ওপর সে নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে, এবং তার থেকে সে পুষ্টিরসগুলো শোষণ করছে। এর জন্য এটা বলছে পূর্ণ পরজীবী, যেমন স্বর্ণলতা। আবার একই রকমভাবে আংশিক পরজীবীও আছে। যে সমস্ত উদ্ভিদের পুষ্টির জন্য পোষক উদ্ভিদের উপর আংশিকভাবে নির্ভরশীল, তাদের বলা হচ্ছে আংশিক পরজীবী। যেমন হচ্ছে শ্বেতচন্দন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আংশিক পরজীবী হচ্ছে শ্বেতচন্দন। আগেরটাতে আমরা পড়েছিলাম যে আংশিক মৃতজীবী, সেটা হচ্ছে পাইন, আর আংশিক যদি বলা হয় পরজীবী, সেটা হয়ে যাবে শ্বেতচন্দন। এবার হচ্ছে মিথজীবীয় পুষ্টি। দেখো, প্রথমটা ছিল মৃত, আর এটা হচ্ছে মিথো মানে হচ্ছে সিম্বায়োটিক নিউট্রিশন। মিথজীবীয় পুষ্টি মানে কি? সিম্বায়োটিক নিউট্রিশন। ওকে, দেখো এটা খুব ইন্টারেস্টিং। যে পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারের জীব, কটা জীব? দুটো ভিন্ন প্রকারের জীব পরস্পরের উপর নির্ভরশীলভাবে বসবাস করে পুষ্টি সম্পন্ন করে এবং উভয়ে উপকৃত হয়, তাকে বলা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। তাহলে মিথজীবীয় পুষ্টির ক্ষেত্রে দুটো ভিন্ন প্রজাতির জীব, এবার তারা যদি একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়, একে অপরের উপর নির্ভরশীল হয় এবং একই সাথে বসবাস করে এবং উভয়ে উপকৃত হচ্ছে, এরকম হলে সেটাকে বলছে মিথজীবীয় পুষ্টি। এক্সাম্পল দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন মিথজীবী উদ্ভিদ কারা আছে? লাইকেন, রাসনা, গজপিপুল। লাইকেন, রাসনা, গজপিপুল, মনে রাখবে, লাইকেন, রাসনা, গজপিপুল। লাইকেন বলছে যে লাইকেন একাধারে শৈবাল এবং ছত্রাক নিয়ে গঠিত। তাহলে লাইকেন কি বলছে? শৈবাল এবং ছত্রাক দুটো নিয়ে গঠিত, এর মধ্যে শৈবালও রয়েছে, ছত্রাকও রয়েছে। এবার দেখো, ছত্রাক কি করে? আমরা পড়েছি ছত্রাক হচ্ছে একটা মৃতজীবী উদ্ভিদ। সে কি করবে? সে হচ্ছে মৃত যে জৈব পদার্থ সেখান থেকে পুষ্টিরস শোষণ করে শৈবালকে দেবে।
আবার শৈবাল কি করবে, শৈবাল কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য সংশ্লেষ করবে, ঠিক আছে। শৈবাল তো তোমার খাদ্য উৎপন্ন করতে পারে, তার তো সবুজ অংশ আছে, তাই না, সালোকসংশ্লেষ করতে পারে শৈবাল। তাহলে শৈবাল কি করবে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে বা খাদ্য সংশ্লেষ করবে। সেই খাদ্যের কিছু অংশ ছত্রাককে দেবে, আবার ছত্রাকও কি করবে, সে মৃত মৃত যে বস্তু আছে সেখান থেকে সে পুষ্টিরস শোষণ করে শৈবালকে দেবে। বলছে ভাই আমরা দুজন মিলে একটা শেয়ারে বিজনেস করি, ঠিক আছে, তাহলে আমরা দুজনেই উপকৃত হব, যে আমি কিছুটা তোকে দেবো, তুই আমাকে কিছুটা দে, তাহলে দুজনেই ভালো থাকবো। এটা হচ্ছে মিথজীবীয় বা সিম্বায়োটিক নিউট্রিশন। এবার হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, ইনসেক্টিভোরাস। ওকে, পতঙ্গভুক উদ্ভিদ, যারা জানো না তাদের কাছে এটা ইন্টারেস্টিং লাগবে। বলছে যে সমস্ত উদ্ভিদ নাইট্রোজেন গঠিত খাদ্যের জন্য পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্ট হয়, তাদের বলা হচ্ছে পতঙ্গভুক বা ইনসেক্টিভোরাস বলা হয়। পতঙ্গভুক উদ্ভিদদের পুষ্টিকে পতঙ্গভুক্ত পুষ্টি বলা হয়। তার মানে কি করছে এরা, বলছে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কি ধরনের খাবার প্রয়োজন, নাইট্রোজেন গঠিত খাদ্যের প্রয়োজন, এবং তারা সেই নাইট্রোজেন গঠিত খাদ্য পাওয়ার জন্য তারা কি করে, পতঙ্গদেরকে ধরে নেয়, ঠিক আছে, পতঙ্গ ধরে এবং সেই পতঙ্গ থেকে তারা পুষ্টিরস শোষণ করে। যেমন দেখো কলসপত্রী বা ঘটপত্রী, সূর্য শিশির বা ড্রসেরা, তারপরে দেখো পাতা ঝাঁঝি। তাছাড়া এই যে কলসপত্রী, এটাও কিন্তু একটা পতঙ্গভুক উদ্ভিদ রয়েছে। এখানে দেখো এই যে কলসপত্রী, এটা যে কলসের মতো আছে, এখানে ধরো কোনো একটা পোকামাকড় আর কি, সে ধরো এখান দিয়ে ঢুকে ভেতরে ঢুকে গেল। এবার যেই ভেতরে ঢুকবে, এই যে ওপরে দেখছো একটা ঢাকনা মতো, এই ঢাকনাটা কি করবে, এই বন্ধ করে দেবে, ঠিক আছে, উদ্ভিদটা কি করবে, এই ঢাকনাটা বন্ধ করে দেবে। এবার ঢাকনাটা বন্ধ করে আস্তে আস্তে এই পোকাটাকে মেরে ফেলবে এবং এর থেকে পুষ্টিগুলো এ শোষণ করে নেবে। এই হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে এই 4 রকমের পুষ্টি আমরা পড়লাম, মানে যে উদ্ভিদ পুষ্টির মধ্যে আবার 4টে আমরা ভাগ করলাম। সেগুলো কি কি, মৃতজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি আর হচ্ছে পতঙ্গভুক পুষ্টি। এই 4টে পুষ্টির পদ্ধতি আমরা পড়লাম। প্রধানত উদ্ভিদদের দেহে আমরা দেখেছি, উদ্ভিদদের দেহে হচ্ছে স্বভোজী আর পরভোজী 2 রকমের পুষ্টি। দেখো উদ্ভিদদের যদি পুষ্টি দেখি, উদ্ভিদ পুষ্টি 2 প্রকার, একটা কি স্বভোজী আর একটা হচ্ছে পরভোজী। এবার স্বভোজী তো যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে, আর পরভোজী উদ্ভিদরা, এদেরকে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। কটা ভাগে, 4টে ভাগে। কি কি বললাম, একটা হচ্ছে মৃতজীবীয়, একটা হচ্ছে পরজীবীয়, একটা হচ্ছে মিথজীবীয় সিম্বায়োটিক, আর একটা হচ্ছে পতঙ্গভুক। ঠিক আছে, এই হচ্ছে পুষ্টি পদ্ধতির মোটামুটি উদ্ভিদ পুষ্টির একটা শ্রেণী বিভাগ করে নিলাম আমরা। ওকে, চলো এবার আমরা পড়ব প্রাণীদের পুষ্টি। কি বলছে দেখো, প্রাণীদেরও উদ্ভিদের মতোই পরজীবী, মিথজীবী, মৃতজীবী, তাছাড়া দেখো কক্রোফ্যাগি এবং স্যাঙ্গুইনিভোরি, এই ধরনের পুষ্টিগুলো দেখা যায়। তো পরজীবীটা আমরা মোটামুটি ওখান থেকে কিছুটা জানলাম, মিথজীবীও জানলাম, মৃতজীবীও জানলাম। নতুন পাচ্ছি আমরা কগ্রোফ্যাগি আর হচ্ছে স্যাঙ্গুইনিভোরি, ঠিক আছে, এই দুটো আমাদের জানতে হবে, সবই জানতে হবে। প্রথমে দেখো প্যারাসাইটিক নিউট্রিশন বা পরজীবীয় পুষ্টি। তা পরজীবী মানেই হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, এটা মানেই পরজীবী। যেমন দেখো গোলকৃমি, ফিতাকৃমি, গোদকৃমি ইত্যাদি প্রাণীদের পরজীবীয় পুষ্টি লক্ষ্য করা যায়। বলছে এই পুষ্টি প্রক্রিয়াতে খাদ্য পরিপাকের প্রয়োজন হয় না। পরজীবী প্রাণীরা পোষক দেহ থেকে সরাসরি পুষ্টিরস শোষণ করে। এই পুষ্টি প্রক্রিয়ায় বলছে পরজীবী প্রাণী উপকৃত হয় এবং পোষকের ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা বলতে পারি যে উকুন, ধরো আমাদের মাথার মধ্যে উকুন আছে, এই উকুনটা কি করে, উকুনটা তো আমাদের মাথার মধ্যে বসবাস করছে, দিয়ে আমাদের মাথার থেকে মানে সে রক্ত খাচ্ছে। এবার রক্ত খাচ্ছে, আমাদের কি থরি কোনো উপকার হচ্ছে?
আমাদের কোনো উপকার হচ্ছে না, আমরা হচ্ছে পোষক দেহ, তার ক্ষেত্রে আমরা পোষক দেহ, তা আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর সে কিন্তু তার কিন্তু উপকার হচ্ছে। এটা হচ্ছে পরজীবী পুষ্টি। দেখো আবার এই যে প্রাণীদের যে পরজীবী পুষ্টি, এটাকে আমরা দুটোভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহির্পরজীবী আর একটা হচ্ছে অন্তঃপরজীবী। বহির্পরজীবী মানে কি? যারা পোষকের দেহের বাইরে অবস্থান করে, যারা পোষকের দেহের বাইরে অবস্থান করে, যেমন হচ্ছে উকুন বা এটুলি। উকুন এটুলি, উকুন তো আমাদের শরীরের ভেতরে থাকে না, ও তো বাইরে থাকে। তাহলে যারা পোষকের দেহের বাইরে অবস্থান করে তারা হচ্ছে বহির্পরজীবী। আর এটুলি হচ্ছে ধরো আমরা যে গরু বা গরুর ছাগল এদের গায়ের মধ্যে দেখা যায় বড় বড়। আচ্ছা, অন্তঃপরজীবী কি? অন্তঃপরজীবী হচ্ছে যারা পোষকের অভ্যন্তরে বসবাস করে, যেমন গোলকৃমি, ফিতাকৃমি, এরাও কিন্তু পরজীবী। এরা হচ্ছে তোমার অন্তঃপরজীবী, এরা আমাদের শরীরের ভেতরে থাকে এবং আমাদের শরীর থেকে এরা পুষ্টিরস শোষণ করে। গেল, এই হলো পরজীবী গেল। এবার হচ্ছে মিথজীবী পুষ্টি, মিথজীবী বা সিম্বায়োটিক নিউট্রিশন। বলেছিলাম যে দুজন বন্ধু, হ্যাঁ, দুজনেই উপকৃত হবে, এরকম হচ্ছে মিথজীবী। এরকম পুষ্টিতে দুটি জীব পরস্পর সাহচর্যে বসবাস করে এবং পুষ্টি সম্পন্ন করে। যেমন মানুষের যে অন্ত্র আছে, সেই অন্ত্রে এস্চেরেচিয়া কোলি বসবাস করে, ঠিক আছে। এবং এরা কি করে? এরা ভিটামিন B12 উৎপন্ন করে মানুষকে দেয়, পরিবর্তে মানুষের দেহ থেকে এরা আশ্রয় এবং পুষ্টি পায়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে আমাদের শরীরের অন্ত্রটা কোথায়? আমাদের ক্ষুদ্রান্ত আছে, তারপরে ধরো বৃহদন্ত আছে, ঠিক আছে। একেবারে বৃহদন্তের প্রান্তে আছে আমাদের হচ্ছে অন্ত্র, ঠিক আছে। আমরা যে বলি যে মানুষের লেজ বের হচ্ছে, ওই জায়গাটাই হচ্ছে অন্ত্র। আচ্ছা, মানুষের অন্ত্রে এই যে এস্চেরেচিয়া কোলাই নামে এক ধরনের পরজীবী বসবাস করে। তো এরা বসবাস করে কি করে? এরা এরা একটা উপকার করে মানুষের, সেটা কি? সেটা হচ্ছে এরা ভিটামিন B12 উৎপন্ন করে, ঠিক আছে। এবার ভিটামিন B12 আমাদের তো প্রয়োজন, তো এই B12 কারা উৎপন্ন করছে? এরা উৎপন্ন করছে। তার পরিবর্তে ওরা কি? ওরা আশ্রয় পাচ্ছে, ওখানে থাকতে পাচ্ছে, ওরা খেতে পাচ্ছে। তা আমরা বলছি যে ভাই তুই ওখানে থাক, তোর কোনো অসুবিধা নেই, কিন্তু তুই আমাদের ভিটামিন B12 সাপ্লাই দে, ঠিক আছে। তাহলে তুইও ভালো থাকবি, আমরাও ভালো থাকবো। এরপরে দেখো মৃতজীবীয় পুষ্টি বলছে কয়েক প্রকার ছত্রাক আছে, যেমন দাদের ছত্রাক মানবদেহের মাথার তালু, গ্রীবা, কুচকি, কোমর ইত্যাদি স্থানে জন্মায় এবং মৃতজীবী প্রক্রিয়ায় পুষ্টি সম্পন্ন করে। অর্থাৎ আমাদের যে এই যে মানে শরীরের কিছু কিছু জায়গা, যেমন এই যে বলছে দাঁত যেখানে হয় বা মাথার তালু, গ্রীবা, কুচকি, যেখানে নোংরা জমে, ঠিক আছে, যেখানে নোংরা জমে ওখানে ওরা বসবাস করে এবং সেখানে এই যে নোংরা জমে যে মানে মৃত যে জিনিসগুলো সেগুলো তারা ভক্ষণ করে, ঠিক আছে, সেগুলো ভক্ষণ করে এবং সেখান থেকে তারা পুষ্টিরস শোষণ করে। এটা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি। এবার তোমাদের উদ্ভিদের ক্ষেত্রে এটা আমরা পাইনি, প্রাণীর ক্ষেত্রে পাচ্ছি কি না? কগ্রোফ্যাগি। তোমরা যদি প্রথমবার জানো তাহলে দেখো তো কগ্রোফ্যাগি কি আছে? যে সমস্ত প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে তাদের বলা হচ্ছে কগ্রোফ্যাগি বা মলভুক্ত প্রাণী। তাহলে যারা মল ভক্ষণ করে তাদেরকে বলা হচ্ছে কগ্রোফ্যাগি। যেমন দেখো মাছি এবং ডাংবিটল, মাছি এবং ডাংবিটল এরা গরু, শূকর ইত্যাদি প্রাণী মানুষ এবং অন্যান্য তৃণভোজী প্রাণীদের অর্ধপাচিত মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে। তাহলে এরা কি করে? এরা হচ্ছে মল ভক্ষণ করে এরা পুষ্টি সাধন করে। এদেরকে আমরা কি বলবো? কগ্রোফ্যাগি। যেমন গিনিপিগ আছে, গিনিপিগ কি করে? রাত্রিবেলায় তারা অর্ধপাচিত মল ভক্ষণ করে, মানে তারা ধরো মল ত্যাগ করলো, আবার রাত্রিবেলায় তারা ওই অর্ধপাচিত মলটাকে নিজেরাই আবার ভক্ষণ করে, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা বলবো কগ্রোফ্যাগি। আচ্ছা, এরপরে দেখো স্যাঙ্গুইনিভোরি, এই টার্মটাও তোমরা যারা নতুন পড়ছো মানে এটা নতুন করেই জানছো আশা করি। স্যাঙ্গুইনিভোরি হচ্ছে যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে খায় তাদেরকে বলা হচ্ছে স্যাঙ্গুইনিভোরি। আমরা রক্ত চোষা বলি না,
রক্তচোষা, ঠিক আছে। যেমন যকৃৎকে, এই যে যকৃৎ আমাদের কি করে, শরীরের রক্তগুলো চুষে খায়। তাহলে যে সমস্ত প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে খায় তাদেরকে রক্তচোষা বলা হয় বা স্যাঙ্গুইনিভোরি বলা হয়। যেমন দেখো রক্তচোষা বাদুড় রয়েছে, এই রক্তচোষা বাদুড় কি করে, গৃহপালিত প্রাণীর রক্ত চুষে খায়, ঠিক আছে। আমরা গৃহপালিত প্রাণীর কি করে, রক্ত চুষে খায়। এবং তাছাড়া যোগও কী করে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের রক্ত চুষে খায়। এই হচ্ছে আমাদের প্রাণী পুষ্টি। তাহলে প্রাণী পুষ্টির ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, প্রাণী পুষ্টির ক্ষেত্রে আমরা দেখলাম ধরো প্রথমত পরজীবীয় পুষ্টি, তারপরে দেখলাম মিথজীবীয় পুষ্টি, ঠিক আছে। পরজীবীয় যেমন দু রকম দেখলাম আমরা, একটা হচ্ছে বহির্পরজীবীয়, একটা হচ্ছে অন্তঃপরজীবীয়। বহির্পরজীবীয় কি দেখলাম আমরা, এবার কি আসলো, চাপ বাবা। যেমন বহির্পরজীবী আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কি বলে ওটা, উকুন, তারপরে এটুলি এগুলো। আর অন্তঃপরজীবীর মধ্যে আমরা কি দেখলাম, গোলকৃমি, ফিতাকৃমি এগুলো, তাই তো। এরপর আছে মিথজীবীয় পুষ্টি, আমরা দেখলাম যে মানুষের অন্ত্রে এসচেরেচিয়া কোলাই বসবাস করে এবং সেটা B12 আমাদের দেয় এবং তার পরিবর্তে তারা আশ্রয় এবং পুষ্টি পায়, তাই তো। এটা গেলো মিথজীবীয়। আর হচ্ছে মৃতজীবীয়। তো মৃতজীবীর ক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন রকমের, যেমন দাঁতের যে ছত্রাকগুলো সেগুলো, ঠিক আছে, আমাদের গ্রীবা, কুচকি দেশে বা কোমরে সেগুলো জন্মায়, এটা হচ্ছে মৃতজীবীয়। কপ্রোফ্যাগি দেখলাম আমরা, কপ্রোফ্যাগি। তো কপ্রোফ্যাগি হচ্ছে যারা নিজেদের যারা মল ভক্ষণ করে। আর স্যাঙ্গুইনিভোরি দেখলাম আমরা, সেটা হচ্ছে রক্তচোষা, তাই তো। ওকে, তো এবার দেখো, আর আজকের জন্য এখানে আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে স্বভোজী এবং পরভোজী পুষ্টির মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নটা আমরা একটু দেখে নেব। যে স্বভোজী পুষ্টি আর হচ্ছে যে পরভোজী পুষ্টি, এদের মধ্যে ডিফারেন্স কি আছে। তাহলে স্বভোজী পুষ্টি বলছে এই প্রকার পুষ্টিতে নিজ দেহে খাদ্য সংশ্লেষ হয়ে পুষ্টি সম্পন্ন করে, নিজ দেহে খাদ্য সংশ্লেষিত হয়, ঠিক আছে, এবং পুষ্টি সম্পন্ন হয়। আর এই প্রকার পুষ্টিতে খাদ্য সংশ্লেষিত না হয় পুষ্টির জন্য স্বভোজীর ওপর নির্ভরশীল। তাহলে নিজেদের দেহে খাদ্য সংশ্লেষিত হয় না, খাদ্য সংশ্লেষিত না হয় পুষ্টির জন্য এরা স্বভোজীর উপর নির্ভরশীল। মানে পরজীবী যারা আছে তারা হচ্ছে স্বভোজীর উপর নির্ভরশীল, আর স্বভোজী যারা তারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। নেক্সট দেখো, বলছে এই যে স্বভোজী যে পুষ্টি, সেটাতে হচ্ছে এই প্রকার পুষ্টিতে সাধারণত তরল ও গ্যাসীয় উপাদান সংগৃহীত হয়। তরল আর হচ্ছে গ্যাসীয় উপাদান, এই ধরনের উপাদানগুলো সংগৃহীত হয়। কিন্তু পরভোজী পুষ্টির ক্ষেত্রে কঠিন, তরল এবং জটিল খাদ্য উপাদান গৃহীত হয়। নেক্সট দেখো, এই প্রক্রিয়ায় প্রধানত পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। উদ্ভিদ পুষ্টিকে আমরা বলি, মানে যেটা স্বভোজী পুষ্টিকে আমরা বলি হলোফাইটিক পুষ্টি। আচ্ছা, হলোফাইটিক পুষ্টি যা সংশ্লেষ এবং আত্তীকরণ নামে দুটি পর্যায় নিয়ে গঠিত। তাহলে হলোফাইটিক পুষ্টির দুটো পর্যায়, সংশ্লেষ আর হচ্ছে আত্তীকরণ। আর এখানে দেখো, এই প্রকার পুষ্টিকে হলোজৈক পুষ্টি বলে। এটা হচ্ছে হলোফাইটিক আর এটা হচ্ছে হলোজৈক পুষ্টি। আচ্ছা, হলোজৈক পুষ্টি যা খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ নিয়ে গঠিত। তাহলে এই যে হলোফাইটিক পুষ্টির যে পদ্ধতিগুলো রয়েছে, কি খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। লাস্ট পয়েন্ট কি আছে, সবুজ উদ্ভিদদের এই প্রকার পুষ্টি দেখা যায় স্বভোজী পুষ্টি, কারণ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে সবুজ উদ্ভিদরা। আর পরভোজী যে পুষ্টি, সেটা হচ্ছে প্রাণীদের এরকম পুষ্টি সাধারণত দেখা যায়, ঠিক আছে। প্রাণীরা তো নিজের খাদ্য নিজে তৈরি করে না, স্বভোজীর উপর নির্ভরশীল হয়। তো পুষ্টির এইটুকু আমি তোমাদের করিয়ে দিলাম, এরপরে বাকি পার্টটা করিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও। চলো, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।